নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, জঙ্গিরা কি বাংলাদেশে আবার একটি সিরিয়াল বা সিরিজ বোমা বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে? আমি এই বিষয় নিয়ে আজকে ভিডিও করছি এই কারণে যে বাংলাদেশে আমার পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন, সাংবাদিক বন্ধু বা অসাংবাদিক যারা সমাজের বিভিন্ন অংশের মানুষ, তারা কিছুদিন ধরে আমার কাছে এই বিষয়ে তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা প্রকাশ করছিলেন যে তারা আশঙ্কা করছেন যে দেশে আবার একটা বড় ধরনের জঙ্গিদের হামলার ঘটনা হয়তো তার প্রস্তুতি চলছে। এবং বাংলাদেশের একটা তিক্ত অভিজ্ঞতা আছে, সেই যে ঘটনা অর্থাৎ সিরিজ বোমা বিস্ফোরণ যেটা 2005-এ হয়েছিল। আমি সেই প্রসঙ্গে বিস্তারিত বলবো। তো সেই রকম ঘটনা অর্থাৎ 20 বছর পেরিয়ে যাওয়ার পর আবার সেই রকম একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা হচ্ছে কিনা, এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রবলভাবে আশঙ্কা আছে। এবং 2005-এর সেই ঘটনাটি ঘটেছিল 17 আগস্ট। এখন আগস্ট মাস চলছে, 17 তারিখ মানে আর মাত্র কয়েকটা দিন, দিন পাঁচেক বাকি। স্বভাবতই মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা আছে যে বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা চলছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে গণ অভ্যুত্থান বাংলাদেশকে আবার একটা জঙ্গিপনার মধ্যে ঠেলে দিয়েছে। এবং জঙ্গিরা সে দেশে যথেষ্ট তৎপর বলে নানা মহল থেকেই কিন্তু খবর আসছে। এবং বাংলাদেশের নিরাপত্তা এজেন্সিগুলিও কিন্তু নানানভাবে এটা বোঝানোর চেষ্টা করছে যে এই বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকতে হবে। তো এই যে আশঙ্কা আমার যারা বন্ধু বান্ধব পরিচিত যারা করেছেন, এবং বাংলাদেশ মিডিয়ার একাংশ, সকল মিডিয়া নয়, আমি বলবো যে প্রথম সারিরও খুব মানে হাতে গোনা কয়েকটি মিডিয়া যারা কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তারা বিস্তারিত রিপোর্ট করেছে এবং তারা আশঙ্কা করছে যে এটার মধ্যে একটা খারাপ কিছু ঘটনার প্রস্তুতি হয়তো চলছে। সেই যে ঘটনাগুলি সেগুলি হচ্ছে যে খুব ঘন ঘন বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আপনারা জানেন যে বাংলাদেশের সাভারে, তারপর আশুলিয়াতে বা দুটো মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরক সহ বিভিন্ন বস্তু পাওয়া গিয়েছে এবং বোমা পাওয়া গিয়েছে। এর আগে মানে কয়েক মাস আগে ঢাকায় একটি মাদ্রাসায় সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয় এবং বাড়িটা বিধ্বস্ত হয়। সৌভাগ্যবশত কেউ হতাহত হননি, কিন্তু সেই মাদ্রাসার যিনি প্রধান তাকে সহ মোট 17 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখনো তদন্ত চলছে যে মাদ্রাসায় কি করে এত বিস্ফোরক ঢুকেছিল, এইটা এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তদন্ত শেষ হয়নি। সম্প্রতি যে ঘটনাগুলি ঘটেছে, আমি যেমন সাভারের ঘটনাটি তো খুব বড় ঘটনা। হেমায়েতপুরে হেমায়েতপুরে সাভারের হেমায়েতপুরে মঙ্গলবার পুলিশ একটি বাড়ি ঘিরে ধরে এবং তারপর সারা রাত ধরে সেই বাড়িতে তারা তল্লাশি চালায়। এবং আজকে সকাল অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত সেখানে তল্লাশি অভিযান শেষ হয়। তারপরে সেখান থেকে 13টি বিশেষ ধরনের বোমা পুলিশ উদ্ধার করেছে। এবং বাংলাদেশে যে এজেন্সি অর্থাৎ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, এই যে এজেন্সি, তাদের যে তদন্তকারীরা তারা বলছেন যে সম্প্রতি যে ঘটনাগুলি হয়েছে অর্থাৎ অনেকগুলি এলাকাতেই যে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে, তারা মনে করছেন যে এটা একই গোষ্ঠীর কাজ এবং একই মাথা এর পেছনে কাজ করছে এবং কোনো একটি সুনির্দিষ্ট লক্ষ্যে এই কাজটি তারা করছে। আপনাদের হয়তো খেয়াল থাকবে যে বাংলাদেশ পুলিশ এ মাসের গোড়াতে একটা সতর্ক বার্তা জারি করে, যে তারা পুলিশকেই বলেছে যে সতর্ক থাকতে হবে। টহল অভিযান বা যে কোনো কাজে পুলিশ গেলে পরে পুলিশ আক্রান্ত হতে পারে, পুলিশের ওপর হামলা হতে পারে, বা পুলিশের জন্য দুশ্চিন্তার কিছু বিষয় আছে। তো প্রাথমিকভাবে এটা ধারণা করা হচ্ছিল যে আওয়ামী লীগ তারা যেহেতু এই আগস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করে এবং এই মাসেই 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975-এ সপরিবারে নিহত হয়েছিলেন। এই 5 আগস্ট এবছরের 5 আগস্ট অর্থাৎ এই আগস্ট মাসের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন। তো এই যে নানান ঘটনা, গ্রেনেড হামলা যে ঘটনা, সেটাও এই আগস্ট মাস, সব মিলিয়ে মনে করা হয়েছিল যে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে ঘিরে পুলিশকে সতর্ক করা হয়েছে।
পরে কিন্তু আমার যারা মানে ক্রাইম বিটের রিপোর্টার, যারা বাংলাদেশের নিয়মিত অপরাধ সংক্রান্ত খবরাখবর করেন এবং বিশেষ করে জঙ্গি তৎপরতা সংক্রান্ত বিষয় আশয় নিয়ে তদন্তকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, খবর করার চেষ্টা করেন, তারা কিন্তু পরে জানতে পেরেছেন যে না, এটা আসলে একটা জঙ্গি তৎপরতার খবরকে কেন্দ্র করেই এই সতর্কবার্তাটা পুলিশকে দেওয়া হয়েছিল। আহ, সমস্যা যেটা হচ্ছে সেটি হচ্ছে যে দুটি। প্রথমত আমি বলি যে কেন বাংলাদেশের এই বিষয়টি নিয়ে আমি ভিডিও করছি। করার একটাই কারণ যে আমরা প্রতিবেশী দেশ, বাংলাদেশে একটা কোনো অঘটন ঘটুক, মানুষের প্রাণহানি হোক, এটা তো আমরা প্রতিবেশী হিসেবে কখনোই চাইবো না। আর এটাও তো ঘটনা যে বাংলাদেশ যদি জঙ্গি তৎপরতা বাড়তে থাকে, তাহলে সেটা ভারতের জন্য খুব উৎকণ্ঠার, এবং বিশেষ করে লাগোয়া রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে মানুষের তো উৎকণ্ঠার পরিমাণ একটু বেশি হয় স্বাভাবিক। তো আমরা সেই কারণে চাই যে বাংলাদেশ এই জায়গা থেকে মুক্ত থাকুক। কিন্তু আমরা সবাই জানি যে 2024-এর 5 আগস্ট থেকে যে গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, এই গণ অভ্যুত্থান বা তথাকথিত গণবিপ্লব, গণ অভ্যুত্থান যাই বলা হোক না কেন, তার থেকে বাংলাদেশের যে প্রাপ্তি বিরাট কিছু হয়নি, এ নিয়ে আমি এর আগে দুটি ভিডিওতে আপনাদেরকে বলেছি। কিন্তু বরং বিপদ যেটা হয়েছে সেটি হচ্ছে যে আবার নতুন করে জঙ্গিরা কিন্তু সেই দেশে মাথাচাড়া দিয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানের সুযোগ নিয়ে বিভিন্ন জেলখানা থেকে দাগি আসামি জঙ্গিরা পালিয়েছে, তাদেরকে আজ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়েছে, সেই অস্ত্রগুলিও উদ্ধার হয়নি। মানে হাজার হাজার বুলেট, শত শত বন্দুক, পিস্তল, রাইফেল, এগুলি সব তারা নিয়ে পালিয়েছে, সেগুলি প্রায় কিছুই পুলিশ উদ্ধার করতে পারেনি। ফলে সেগুলি তো বাংলাদেশে অপরাধীদের কাছে আছেই, এবং সেই অপরাধীরা কিন্তু ছোটখাটো ডাকাত, চোর, বদমাস, পকেটমার এইরকম নয়, বা পেশাদার খুনিও নয়। তারা একেবারে মানে কি বলা যায় যে আদর্শিকভাবে তারা জঙ্গিপনায় বিশ্বাস করে, তারা তাদের মতো করে বাংলাদেশকে শাসন করতে চায়, তাদের মতো করে তারা বাংলাদেশকে পেতে চায়। তো এইরকম মানুষের হাতে একটা বড় পরিমাণে অস্ত্রশস্ত্র আছে এবং জঙ্গি তৎপরতা আছে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতেই দেখা যাচ্ছে যে এই সাম্প্রতিক অতীতে ঢাকা এবং আশপাশে খুব বড় পরিমাণে বোমা উদ্ধার হয়েছে, কোথাও 17টা, কোথাও 13টা এরকম। এবং এই বোমাগুলিতে দেখা যাচ্ছে যে সাধারণ জলের পাইপ, অর্থাৎ পৌরসভা বা মানে পঞ্চায়েত থেকে যে জলের পাইপ, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে উপজেলা থেকে যে জলের পাইপ লোকের বাড়িতে দেওয়া হয়, সেই যে সরু পাইপ, সেই পাইপগুলোকেই ব্যবহার করা হচ্ছে বোমা হিসেবে। এছাড়া কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেসার কুকারকে ইউজ করা হচ্ছে, অর্থাৎ ছোট প্রেসার কুকারকে ব্যবহার করা হচ্ছে বোমা রাখার জন্য, এবং তারপরে রিমোটে সেটাকে বাস্ট করানোর ব্যবস্থা হবে। সম্প্রতি যেমন একটি ঘটনা ঘটেছে, ঢাকার আশপাশে একটি ঘটনা ঘটেছে যে একটি দোকানে এক ভদ্রলোক, তিনি গিয়ে একটি মানে ঠান্ডা পানীয় চান, তারপরে তিনি 200 টাকার নোট দেন, দোকানের কাছে টাকা খুচরো ছিল না। তিনি পাশের দোকানে যখন টাকা খুচরো করতে করে ফিরে আসেন, তখন দেখেন যে সেই ভদ্রলোক নেই, কিন্তু তার একটি ব্যাগ বেঞ্চের ওপর রাখা আছে। তিনি কিছুক্ষণ এই ব্যাগটা খুলে তখন দেখেন যে ভেতরে একটা প্রেসার কুকার, ছোট প্রেসার কুকার, এবং সেটা খুব খুব ভালো করে সিল করা আছে। সৌভাগ্য যে তিনি ওই প্রেসার কুকারটা নিয়ে নাড়াচাড়া না করে তিনি সঙ্গে সঙ্গে প্রতিবেশী দোকানদারদের বিষয়টি জানান। সেখান থেকে পুলিশ যায় এবং বেশি রাতে এই যে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম যে ব্রাঞ্চ, তারা গিয়ে বোমা নিষ্ক্রিয় করে। যেটা লক্ষণীয় যে 4-5টা ঘটনা একেবারে সাম্প্রতিক অতীতে হয়ে গেলেও কোনোটার ক্ষেত্রেই কিন্তু এমন নয় যে পুলিশ বা এই গোয়েন্দা বাহিনী বা এই যে বিশেষ বাহিনী যাদের জঙ্গি দমনে জন্য তৈরি করা হয়েছিল শেখ হাসিনার আমলে, তারা কেউই কিন্তু নিজে থেকে যে কোনো খবর পেয়ে কোনো অভিযান চালিয়েছে এরকমটি নয়। অর্থাৎ কোথাও মানুষের সন্দেহ হয়েছে, তখন তারা খবর পেয়েছে। যেমন সম্প্রতি একটি মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে এরকম একটি সন্দেহজনক বস্তু, সেখানেও এইরকম পাইপ বোমা রাখা ছিল, তার সঙ্গে একটি টাইমার সেট করা ছিল। সেই টাইমারের আলো থেকে আশপাশের লোকেদের সন্দেহ হয়, তারা পুলিশকে খবর দেন এবং তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকাটিকে ফাঁকা করেন। তারপর পুলিশ এসে সেইটাকে চিহ্নিত করে যে এটা একটি তাজা বোমা, এবং সেটাকে নিষ্ক্রিয় করা হয়। তার মানে
যেটা উদ্বেগের, এক তো হচ্ছে যে অনেকগুলি ঘটনা ঘটলো যেখান থেকে বোঝা যাচ্ছে যে একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। হয়তো তারা ধরা পড়ে যাচ্ছে, কিন্তু তাদের প্রস্তুতি আছে। কিন্তু এই প্রস্তুতিটা যে আছে, এটা সরাসরি গোয়েন্দারা কিন্তু জানতে পারছে না। তারা যে খুব বড় অভিযান চালিয়ে বড় অপরাধীদের মানে গ্রেপ্তার করছে, বোমা উদ্ধার করছে, বিস্ফোরক উদ্ধার করছে। যেমন তারা দেখেছেন যে একটা নতুন ধরনের রাসায়নিক সব ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে, যেখান থেকে বোঝা যাচ্ছে। যেমন বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, তিনি বাংলাদেশের একটি মিডিয়াকে বলেছেন যে তার মনে হচ্ছে যে এইটা সাধারণ অপরাধী, অর্থাৎ যারা পকেটমার বা চুরি ছিনতাই করে বা এমনকি সুপারি কিলার, অর্থাৎ টাকার বিনিময়ে খুন রাহাজানি করে, এটা তাদের কাজ বলে তিনি মনে করছেন না। বরং তিনি মনে করছেন যে এখানে একটা জঙ্গিদের প্ল্যান প্রোগ্রাম চলছে। ইতিমধ্যে যে একজন ব্যক্তিকে ধরা হয়েছে, তিনি জেএমবির সক্রিয় কর্মী। জেএমবি আপনারা জানেন যে 2005-এ জেএমবি জঙ্গি গোষ্ঠী, তারাই বাংলাদেশের 64 জেলার মধ্যে 63টি জেলাতে তারা বিস্ফোরণ ঘটিয়েছিল একই দিনে। আমি যে হিসেবটা আপনাদের বলতে পারি যে 434টি জায়গাতে 500-র বেশি বিস্ফোরণ অল্প সময়ের ব্যবধানে হয়েছিল। সৌভাগ্যবশত মাত্র 2জন মারা গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য হলো যে প্রায় 200 জন আহত হয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই কিন্তু এখনো মানে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি পরবর্তীকালে। আর অনেকেরই এমন ক্ষতি হয়েছে। এবং তদন্তে যেটা জানা গিয়েছিল যে জেএমবি তাদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য এই বিষয়টি করেছিল। তাদের লক্ষ্য হয়তো এইটা ছিল না যে বিপুল সংখ্যায় মানুষকে হত্যা করা, কিন্তু একটা দেশে যখন 64টি জেলার মধ্যে 63টি জেলায় এরকম একটা নেটওয়ার্ক জঙ্গিরা তৈরি করতে পারে, সক্ষম হয়, তখন সেই দেশের পুলিশ, গোয়েন্দা বাহিনী বা বিশেষ জঙ্গি দমন বাহিনীর দক্ষতা, যোগ্যতা, আন্তরিকতা এসব নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠার অবকাশ থাকে। ঘটনাচক্রে সেই ঘটনাটি হয়েছিল বিএনপি শাসনামলে। এখন বাংলাদেশের মানুষ যে আশঙ্কা করছেন যে আবার এরকম একটা কিছু হতে যাচ্ছে কিনা, সেটাও ঘটনাচক্রে বিএনপি শাসনামলে। এবং তখন অর্থাৎ 2005-এ যে বিষয়টি আলোচনায় এসেছিল, যে বাংলাদেশের প্রথম সারির মিডিয়া, নিরাপত্তা বিশেষজ্ঞ অনেকেই এই বিষয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছিলেন যে যতটা উৎকণ্ঠার বিষয়টি, যতটা গভীর চিন্তার, তৎকালীন শাসক দল এবং সরকার, অর্থাৎ প্রয়াত খালেদা জিয়া সরকার এবং বিএনপির নেতৃত্ব, তারা বিষয়টিকে সেইভাবে গুরুত্ব দিতে চাননি এবং তারা এগুলোকে জঙ্গি তৎপরতা বলেও মানতে চাননি। যদিও পরে তাদেরকে মানতে তারা বাধ্য হন, যখন 63টি জেলাতে মানে একই সময়ে মানে বিস্ফোরণ ঘটিয়ে দিতে পেরেছিল জেএমবি। তো এই যে বাংলা ভাইকে নিয়েও বলা হচ্ছিল যে এটা হচ্ছে মিডিয়ার একটা প্রচার এবং বিরোধীদের একটা প্রচার। পরবর্তীকালে সেই বাংলা ভাইয়ের অস্তিত্ব এবং তার মানে উৎপীড়ন, এটা বাংলাদেশের মানুষকে ভোগ করতে হয়েছে। ফলে শাসক দল এবং যারা ক্ষমতায় দায়িত্বপূর্ণ পদে আছেন, তারা গোটা বিষয়টিকে কিভাবে দেখেন, এটা কিন্তু গোয়েন্দা বাহিনীর মানে দক্ষতা, যোগ্যতার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন এই যে বোমা উদ্ধারের ঘটনাগুলি ঘটছে, আপনারা যদি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য দেখেন, তিনি খুব ছেলে মানুষই আমি বলবো, যে খুব একটা মানে দক্ষ প্রশাসকের কথা এরকম হয় না সাধারণত। তিনি বলেছেন যে আমরা যে 5 মাস ক্ষমতায় আছি, তার আগের 5 মাসের তথ্য আমরা মিলিয়ে দেখেছি যে বোমা উদ্ধারের ঘটনা খুব বেশি হয়নি। এখন এইভাবে যদি একজন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যদি এইভাবে দেশের আইন শৃঙ্খলাকে মানে ওই কি বলে থার্মোমিটারে জ্বর মাপার মতো করে মাপেন, তাহলে কিন্তু সেটা সে দেশের সামগ্রিকভাবেই সেটা সে দেশের জন্য দুর্ভাগ্যের। এবং ওই যে বললাম, আমরা প্রতিবেশী হিসেবে আমরাও চিন্তিত। তার কারণ এইভাবে যদি জঙ্গিবাদ বা জঙ্গি তৎপরতাকে লঘু করে দেখানো হয় এবং সেটাকে সাধারণ আইন শৃঙ্খলার সমস্যা বলে চালানোর চেষ্টা হয়, তাহলে সেটা কিন্তু যেটা বলছিলাম যে গোয়েন্দা বাহিনীর ওপরেও তার উপর একটা প্রভাব পড়বে। কারণ তারা তো প্রভুর দাস, তারা তো চাকরি করেন। প্রভু যদি বলতে চান যে এটা জঙ্গি তৎপরতা নয়, স্বভাবতই পুলিশ বা কাউন্টার টেররিজম ইউনিট তারাও কিন্তু খুব সক্রিয়ভাবে এই ধরনের অপরাধ দমনে মানে সক্রিয়তা দেখাবে না। কারণ তারা জানে যে সরকার, রাজনৈতিক নেতৃত্ব তারা কি চায়,
এইটা দেখে কিন্তু গোটা পৃথিবীর পুলিশই এইভাবে চলে। এটা এমন নয় যে বাংলাদেশ পুলিশের এইটা একমাত্র চরিত্র। ভারতের পুলিশ, আমেরিকার পুলিশ, ব্রিটেনের পুলিশ, পৃথিবীর যে কোনো প্রান্তের পুলিশই হচ্ছে প্রভু যেমন চান তেমনটি তারা করেন। ফলে শাসক দল এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন এটাকে এত লঘু করে দেখার চেষ্টা করছেন, সেটাও আমার যে বন্ধু পরিচিতদের সঙ্গে কথা হচ্ছিল তারা এই পয়েন্টটিও আমায় বলছিলেন যে এটাও একটা খুব মানে দুশ্চিন্তার যে এইরকম ভাবে এগুলোকে ডাইলুট করা হচ্ছে, লঘু করে দেখানো হচ্ছে। এবং তারা আরো একটি কথা বলছিলেন যে এই যে মানে কাউন্টার টেররিজম এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম ব্রাঞ্চ যেটা আছে, যারা মানে সহজ বাংলায় বললে হচ্ছে যে জঙ্গি বা সন্ত্রাসী দমন বাহিনী, তাদের সক্রিয়তাও কিন্তু মূলত ঢাকার মধ্যে সীমাবদ্ধ এবং বাংলাদেশের বাকি জেলা এমনকি চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা, সিলেট, এই যে বড় জেলা এবং বড় শহরগুলি, বিভাগীয় শহরগুলি, সেখানেও কিন্তু তাদের খুব বেশি মানে কি বলা যায় লোকবল নেই। এবং দক্ষতা যোগ্যতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, কারণ এই বাহিনী কিন্তু শেখ হাসিনার সময়তে বাংলাদেশের জঙ্গিবাদকে অনেকটা দমন করতে পেরেছিলেন, যেটা শেখ হাসিনার প্রশাসনের বিরুদ্ধে যেমন অনেক অভিযোগ আছে, দুর্নীতি, গণতন্ত্র হরণ বা অন্যান্য অভিযোগ, কিন্তু আবার এটাও ঠিক যে বাংলাদেশের মানুষকে তিনি একটা বড় বিপদ থেকে কিন্তু রক্ষা করছিলেন, যে জঙ্গিদের ব্যাপারে জিরো টলারেন্স নিয়ে তিনি এগিয়েছিলেন। এবং সেই সময় এই যে বাহিনীর কথা আমি বলছিলাম, তাদের সাফল্য গোটা পৃথিবীতে আলোচনা হয়েছিল, যে বাংলাদেশে এরকম একটা ইউনিট আছে, জঙ্গি দমন ইউনিট, যারা প্রবলভাবে এই ধরনের কাজে খুব সুন্দর তারা দক্ষতা দেখিয়েছে। এবং তখন কিন্তু তারাই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ধরনের অপরাধীদের তারা গ্রেপ্তার করতেন এবং বিস্ফোরক উদ্ধার, অস্ত্রশস্ত্র উদ্ধার সেগুলি তারা করতেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এখন সেটি হচ্ছে না। কোথাও ঘটনাচক্রে কেউ কোনো কিছু দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, সন্দেহ করছেন, তারা খবর দিলে পুলিশ আসছে এবং পরীক্ষা করে দেখা যাচ্ছে যে সেটা বোমা। ফলে এখনো পর্যন্ত একটি ঘটনা বাদে বাকি সব কটাতেই দেখা যাচ্ছে যা সন্দেহ করা হয়েছিল তাই, অর্থাৎ বোমা, এবং দেখা যাচ্ছে ওই পাইপ বোমা, এবং দেখা যাচ্ছে একই মশলা ব্যবহার করা হয়েছে। এবং যে ব্যক্তিকে জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট সম্পৃক্ত যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি যে তথ্য দিয়েছেন তাতেও জানা যায়, মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা একটি জঙ্গি গোষ্ঠী। এখন জেএমবি নিষিদ্ধ, তারা বিভিন্ন সময় তাদের নাম পরিবর্তন করে, নতুন কোনো নামে তারা কাজ করছে কিনা সেগুলো গোয়েন্দাদের খুঁজে বার করতে হবে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে, এবং এটা এই যে আগস্ট মাস, আমার যে পরিচিতরা উৎকণ্ঠা প্রকাশ করছিলেন, তার আরেকটা বড় কারণ হচ্ছে যে 20 বছর পরে আবার এরকম একটা প্রস্তুতি চলছে কিনা। কারণ তাদের আশঙ্কার বড় জায়গা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থান, সেই তথাকথিত গণ অভ্যুত্থান থেকে বাংলাদেশের কি প্রাপ্তি, আমি দুটি ভিডিওতে সেটা দেখিয়েছি যে অপ্রাপ্তি বেশি, বিরাট হতাশা। এবং সবচেয়ে বড় বিপদের বিষয় হচ্ছে যে ওই সময় কারাগার ভেঙে, জেলখানা ভেঙে, থানা পুলিশকে মেরে যে বিপুল সংখ্যায় দাগি আসামি এবং জঙ্গিরা বেরিয়ে গিয়েছে, তাদের কিন্তু পরবর্তীকালে আর পুলিশ ধরতে পারেনি। আমি পারেনি কথাটা বলছি, কিন্তু প্রকৃত অর্থে বিষয়টি হচ্ছে ধরার চেষ্টা তারা করেনি। আমি বাংলাদেশ পুলিশের দক্ষতা যোগ্যতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন তুলছি না, তার কারণ আমি বলছি যে তাদের যথেষ্ট দক্ষতা আছে, কিন্তু এই দক্ষতার প্রমাণ তারা তখনই দিতে পারবেন যখন তার রাজনৈতিক নেতৃত্ব তাকে সেই দক্ষতা যোগ্যতা প্রমাণের সুযোগ দেবে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যায় বুলেট, রাইফেল, বন্দুক, পিস্তল, এগুলি সবই এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। এবং প্রতিনিয়ত খালে, বিলে, মানে মাছ ধরার জাল দিলে পরে দেখা যাচ্ছে মাছ তো সামান্য, মাছ তো প্রায় পরিবেশের কারণে উধাওই হয়ে গেছে, ডেড বডি আসছে, মানুষের ডেড বডি উঠে আসছে। তো কি পরিমাণে মানুষ হত্যা হচ্ছে এবং যেখানে সেখানে দেহ পাওয়া যাচ্ছে, ফলে বোঝাই যাচ্ছে যে অপরাধীরা কি পরিমাণে সক্রিয় আছে দেশটির মধ্যে। এবং এই আগস্ট মাস, 17 আগস্ট 2005, সেই দিনটির কথা স্বাভাবিক আমাদের দেশে হলে আমরাও খুব উৎকণ্ঠার সঙ্গে দিনটির কথা মনে রাখতাম। বাংলাদেশের মানুষ এই সাম্প্রতিককালে বোমা উদ্ধারের ঘটনাতে খুবই চিন্তিত হয়ে পড়েছেন। ফলে আমি আশা করব যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং তার আগেই বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং পুলিশ প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করবে।
নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।